হচ্ছে হার্টে যে ব্লাড সাপ্লাই করছে ব্লাড ভেসেল যেমন আমাদের বডির অন্য পার্টে করে সেই রকমও হার্টকেও ব্লাড সাপ্লাই করবার জন্য কিছু শিরা থাকে, সেইগুলোতে ব্লক হয়ে যায়। সেটা যখন স্টেন্টিং পসিবল হয় না তখন বাইপাস সার্জারি করতে হয়। হার্টের ভেসেলে ব্লক আছে কি না সেটা জানবার জন্য তো সবার আগে অ্যাঞ্জিওগ্রাফি করতেই হবে। অ্যাঞ্জিওগ্রাফি করেই বোঝা যাবে যে হার্টের ভেসেলে যে ব্লক আছে সেটা কোথায় কতটা আছে, এবং যেটা প্রথমেই বললাম যে বাইপাস সার্জারি হবে না স্টেন্টিং হবে সেটা ডিপেন্ড করছে ব্লকের ক্যারেক্টারিস্টিকের ওপর, এবং সেটা জানা যাবে অ্যাঞ্জিওগ্রাফির থ্রু দিয়ে। অ্যাঞ্জিওগ্রাফি করে প্রথমে জানা যাবে যে পেশেন্টের হার্টে কটা ভেসেলে ব্লক আছে। তিনটে মেজর সিস্টেম আছে, তিনটে সিস্টেম ইনভলভ হয়ে গেলে সাধারণত পেশেন্টকে বাইপাস সার্জারির জন্য রেফার করে কার্ডিওলজিস্টরা। তার সাথে যদি সিঙ্গল বার মোর দ্যান ওয়ান দেখা যাচ্ছে দুটো ভেসেলে যদি ব্লক থাকে, এবার এই ব্লকের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে যেটা বলা হয় যে কমপ্লিট লং সেগমেন্ট ব্লক, ক্যালসিয়াম স্কোর বেশি, এইগুলোতে স্টেন্টিং সুইটেবল হয় না বা খুব রিক্সি হয়ে যায় পেশেন্টের জন্য। তখন যদিও বা সিঙ্গল ভেসেল বা ডাবল ভেসেল ডিজিজ ট্রিপল ভেসেল হয় তবুও কার্ডিওলজিস্টরা বাইপাস সার্জারির জন্য রেফার করে। সবার ক্ষেত্রেই যেটা রেগুলার হেলথ চেক আপ। অনেক সময় হচ্ছে পেশেন্টের হার্টের ভেসেল যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল স্টেনোসিস আছে, পেশেন্ট একদম টার্মিনাল স্টেজে জানতে পারলো, কারণ কি সে কখনো রুটিন চেক আপ করায়নি। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের আজকের আলোচনার বিষয় হলো হার্ট বাইপাস সার্জারি। আমাদের সঙ্গে আজ রয়েছেন কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন ডক্টর চাইনা সরকারপাল। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। ম্যাম, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে হার্ট বাইপাস সার্জারি কিভাবে হয়? হার্ট বাইপাস সার্জারি মানে হচ্ছে হার্টে যে ব্লাড সাপ্লাই করছে ব্লাড ভেসেল যেমন আমাদের বডির অন্য পার্টে করে সেই রকমও হার্টকেও ব্লাড সাপ্লাই করবার জন্য কিছু শিরা থাকে, সেইগুলোতে ব্লক হয়ে যায়। সেটা যখন স্টেন্টিং পসিবল হয় না তখন বাইপাস সার্জারি করতে হয়। তো সেটা চেস্ট ওপেন করে হয়, মোস্ট অফ দ্য কেসেস চেস্ট ওপেন করে হয়, যেটা স্ট্যান্ডার্ড কনভেনশনাল বাইপাস সার্জারি। চেস্ট ওপেন করে হার্ট ওপেন করা হয় না, এক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি নয়, এটা হচ্ছে যে চেস্ট ওপেন করে করা হয় এবং যে ব্লকগুলো আছে সেগুলোকে বাইপাস করা হয়। এটা হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচ। এছাড়াও অনেকগুলো টেকনিক আছে যেগুলো মেডিকেল টার্ম, যে অন পাম্প সার্জারি না অফ পাম্প সার্জারি, তারপরে আর্টেরিয়াল গ্রাফটিং অর মিক্সড গ্রাফটিং অর ভেনাস গ্রাফটিং, এগুলো আছে। এই যে এতগুলো সার্জারি রয়েছে তার মধ্যে বাইপাস সার্জারি করার প্রয়োজন কখন হয়? এগুলো সবই বাইপাস সার্জারির সাথে রিলেটেড। বাইপাস সার্জারি যেটা বললাম, হার্টকে ব্লাড সাপ্লাই করছে যে ভেসেলগুলো সেইগুলোতে যদি ব্লক হয়, এবার কথা হচ্ছে হার্টকে সাপ্লাই করে মেজর তিনটে সিস্টেম আছে। ওই তিনটে সিস্টেম যখন ইফেক্টেড হয়, যেটাকে ট্রিপল ভেসেল ডিজিজ বলে, তখন বাইপাস সার্জারির প্রয়োজন হয়। এবার সেক্ষেত্রে যেমন সিঙ্গল ভেসেলেও যদি হয়, যদি পেশেন্ট সুইটেবল না হয় স্টেন্টিংয়ের জন্য, সেটাতেও বাইপাস সার্জারি করা হয়। মেন কথা হচ্ছে যে পেশেন্টের হার্টের ভেসেলে যে ব্লক আছে ব্লকের ক্যারেক্টারিস্টিক কেমন, নাম্বার একটা ফ্যাক্টর, তার সাথে কেমন ক্যারেক্টারিস্টিক, কমপ্লিট ব্লক, লং সেগমেন্ট ব্লক, এইগুলোর উপর ডিপেন্ড করে আইদার বাইপাস সার্জারি আর স্টেন্টিং প্ল্যান করা হয়। সার্জারির ক্ষেত্রে আপনারা কি কি টেস্ট দেন? প্রথমেই তো হচ্ছে পেশেন্ট ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেলে যে পেশেন্টের ট্রিপল ভেসেল ডিজিজ আছে, পেশেন্টকে বাইপাস সার্জারি করতে হবে, তখন ফার্স্ট যেটা দেখা হয় সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি করে দেখা হয় হার্টের কন্ডিশন কেমন আছে। যে পেশেন্টের বাইপাস সার্জারি করলে পোস্ট বাইপাস সার্জারি পেশেন্টের আউটকাম কেমন হবে, সেক্ষেত্রে একটা অ্যাকসেপ্টেবল হার্ট ফাংশন থাকতে হবে, কার্ডিয়াক ফাংশন থাকতে হবে, যেটাকে ইজেকশন ফ্র্যাকশন বলে হচ্ছে ডিনোট করা হয়। এটা নর্মাল আমাদের কাছে মোর দ্যান 60% বা 60%-এর কাছাকাছি। এটা হচ্ছে আপ টু 35-40 থাকে অ্যাকসেপ্টেবল, কিন্তু 30 নিচে নেমে গেলে আরও কিছু এক্সট্রা টেস্ট করিয়ে নিয়ে তারপরে পেশেন্টকে সার্জারির জন্য ইমপ্যানেল করা হয়। এছাড়া হচ্ছে কিছু রুটিন টেস্ট যেগুলো বাকি সার্জারির ক্ষেত্রেও করা হয়, যেমন হচ্ছে কমপ্লিট হিমোগ্রাম, ব্লাড সুগার লেভেল, ইউরিয়া ক্রিয়াটিনিন, তারপরে হচ্ছে এলএফটি, সেরোলজি। আর বাইপাস সার্জারির ক্ষেত্রে এক্সট্রা কোয়াগুলেশন প্রোফাইল দেখে নেওয়া হয়, চেস্ট এক্সরে, ইসিজি, এগুলো কমন বাকি অপারেশনের মধ্যেই। এই যে অ্যাঞ্জিওপ্লাস্টি বা অ্যাঞ্জিওগ্রাফির কথা অনেক শোনা যায়, তো এক্ষেত্রে এটার সাথে বাইপাস সার্জারির কী সম্পর্ক রয়েছে? হার্টের ভেসেলে ব্লক আছে কিনা সেটা জানবার জন্য তো সবার আগে অ্যাঞ্জিওগ্রাফি করতেই হবে। অ্যাঞ্জিওগ্রাফি করেই বোঝা যাবে যে হার্টের ভেসেলে যে ব্লক আছে সেটা কোথায় কতটা আছে, এবং যেটা প্রথমেই বললাম যে বাইপাস সার্জারি হবে না স্টেন্টিং হবে সেটা ডিপেন্ড করছে ব্লকের ক্যারেক্টারিস্টিকের ওপর।
এবং সেটা জানা যাবে অ্যাঞ্জিওগ্রাফির থ্রু দিয়ে। অ্যাঞ্জিওগ্রাফি করে প্রথমে জানা যাবে যে পেশেন্টের হার্টে কটা ভেসেলে ব্লক আছে। 3টে মেজর সিস্টেম আছে। 3টে সিস্টেম ইনভলভ হয়ে গেলে সাধারণত পেশেন্টকে বাইপাস সার্জারির জন্য রেফার করে কার্ডিওলজিস্টরা। তার সাথে যদি সিঙ্গল বা মোর দ্যান ওয়ান, যেটা যে দুটো ভেসেলে যদি ব্লক থাকে, এবার এই ব্লকের ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে, যেটা বলা হয় যে কমপ্লিট লং সেগমেন্ট ব্লক, ক্যালসিয়াম স্কোর বেশি, এইগুলোতে স্টেন্টিং সুইটেবল হয় না বা খুব রিস্কি হয়ে যায় পেশেন্টের জন্য। তখন যদিও বা সিঙ্গল ভেসেল বা ডাবল ভেসেল ডিজিজ ট্রিপল ভেসেল হয়, তবুও কার্ডিওলজিস্টরা বাইপাস সার্জারির জন্য রেফার করে। ম্যাম শরীরে কি সমস্যা হলে বোঝা দরকার যে এরপর সার্জারির প্রয়োজন রয়েছে? ফার্স্ট অফ অল সবার ক্ষেত্রেই যেটা রেগুলার হেলথ চেক আপ। অনেক সময় হচ্ছে পেশেন্টের হার্টের ভেসেল যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল স্টেনোসিস আছে, পেশেন্ট একদম টার্মিনাল স্টেজে জানতে পারলো, কারণ কি সে কখনো রুটিন চেক আপ করাইনি। টার্মিনাল স্টেজে জানতে পারলে কি হার্টের একটা রিজার্ভ থাকে, একটা পার্টিকুলার টাইম পর্যন্ত হার্ট নিজে কম্পেনসেট করে নেয়। সবার ক্ষেত্রে না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কোনো সিমটমসই হচ্ছে, শুধুমাত্র পেশেন্ট একটু টায়ার্ডনেস হচ্ছে, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লিমিটেড, পেশেন্ট ভাবছে এটা নর্মাল। কিন্তু দেখা যায় যে যখন পেশেন্ট অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করা হচ্ছে বা সিইজি করা হচ্ছে, তখন ক্রিটিক্যাল স্টেনোসিস এবং বাইপাস সার্জারি করতে হচ্ছে। এটাকে অ্যাভয়েড করবার জন্য পেশেন্টের রেগুলার ফলো আপ চেক আপ, ফিজিক্যাল চেক আপ করা উচিত। অ্যাকচুয়ালি হেলথ চেক আপ যেটা, সেটা অ্যাটলিস্ট আফটার 35 বা 40 ইয়ার্স পর থেকে শুরু করা উচিত। সেটা রুটিন চেক আপের মধ্যে পেশেন্টের ম্যান্ডেটরি যেগুলো হচ্ছে ব্লাড সুগার লেভেল, তার সাথে হচ্ছে ইউরিয়া ক্রিয়াটিনিন, লিপিড প্রোফাইল, এগুলো করা উচিত। আর এগুলো হচ্ছে রুটিন টেস্ট। এগুলোর মধ্যে দিয়ে বলছি না যে হার্টের প্রবলেম আছে কিনা সেটা ধরা যাবে, কিন্তু এগুলো করলে অ্যাটলিস্ট বোঝা যাবে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, সেটা প্রপারলি কন্ট্রোল হয়ে যাবে। পেশেন্টের লিপিড প্রোফাইল যদি ডিআরএস থাকে, সেটাও মেডিসিনে কন্ট্রোল হবে। এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি হার্টের ডিজিজের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর। এগুলো যদি মডিফাই করা যায় বা এগুলোকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে হার্টের ডিজিজ অনেকটাই কন্ট্রোল করা যাবে বা ডিলে করা যাবে। এটা একটা। আর কিছু সিমটমস আছে যেগুলো হচ্ছে হার্টের ডিজিজের জন্য স্পেসিফিক সিমটমস। অনেক সময় একদম টিপিক্যাল সিমটমস পাওয়াও যায় না, কিন্তু সাজেস্টিভ কিছু সিমটমস থাকে। যেমন হচ্ছে পেশেন্ট ডিসকমফর্ট বিভিন্ন টাইপের হতে পারে। চেস্ট হেভিনেস একটা আছে, পেশেন্ট যখন হাঁটছেন একটু হাঁটলেই হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, একটু হাঁটলেই ধরফর করছে। তারপরে হচ্ছে কখনো পিক করার মতো পেইন হচ্ছে, বা কখনো বার্নিং সেন্সেশন হচ্ছে। সেটা কখনো পেশেন্ট বলতে পারে লেফট সাইড অফ দ্য চেস্টে হচ্ছে, বা ব্যাকে হচ্ছে, বা লেফট আর্মে হচ্ছে। এই টাইপের পেন যদি হয়, বা আইদার এনি টাইপ অফ পেন চেস্টে পেশেন্ট ফিল করছে, চেস্ট হেভিনেস, টাইটনেস ইন চেস্ট, সেই ক্ষেত্রে প্রপার ফলো আপ, প্রপার চেক আপ অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন করা উচিত। কারণ সবসময় যে টিপিক্যালি লেফট সাইডের পেন যেটা লেফট আর্মে রেডিয়েট করবে, পেশেন্টের সোয়েটিং হবে, পেশেন্ট এরকমভাবে প্রেজেন্ট করে তা নয়। এই অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনগুলো কমন এখনকার দিনে। তো এইরকম টাইপের কোনো সিমটমস যদি থাকে, পেশেন্টের প্রপার ইভ্যালুয়েশন করা দরকার। যেটা বললাম, আফটার সার্টেন এজ প্রপার হেলথ চেক আপ করলে এই যে প্রবলেমগুলো আছে, শুধু হার্টের প্রবলেম নয়, আদার অনেক প্রবলেম আছে। শুধু হার্টের অপারেশন তো হার্টের একমাত্র রোগ নয়, আরও অনেক রোগ আছে হার্টের, যেগুলো খুব আর্লি ডায়াগনোসিস হবে। এবং ইভেন বা যেমন পেশেন্টের মাইনর প্লাগ আছে করোনারি আর্টারিতে, সেটা যদি আনট্রিটেড থাকে, কিছু টাইম পর সেটা ক্রিটিক্যাল স্টেনোসিস হয়ে যাবে এবং বাইপাস সার্জারির প্রয়োজন হবে। সেটা যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, পেশেন্ট যদি মেডিসিন খায়, তাহলে ওটা অনেক দিন পর্যন্ত কন্ট্রোল থাকবে। এবং এই ক্রিটিক্যাল যেটা বললাম, সেটা হতে যদি ট্রিটমেন্ট না পেত, দেখা গেলো 5 বছর পর অপারেশনের দরকার হচ্ছে, ট্রিটমেন্ট হলে সেটা দেখা গেলো 10 বছর পর হলে ইভেন দরকার হলো না। রেগুলার হেলথ চেক আপ খুবই এসেন্সিয়াল, শুধুমাত্র হার্টের প্রবলেম ডিটেক্ট করবার জন্য নয়, যে এনি হেলথ রিলেটেড ইস্যু যেটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হার্টের এই ডিজিজগুলোর সাথে ইনভলভ। তাতে করে কী হবে, যে রিস্ক ফ্যাক্টর যেগুলো, সেগুলোকে যদি আমরা মডিফাই করতে পারি, আইদার লাইফস্টাইল মডিফিকেশন অর মেডিসিন দিয়ে, তাহলে কী হবে, এই ডিজিজগুলো অনেক পরে লেট প্রেজেন্টেশন হবে বা আইদার হবে না। ম্যাম, শ্বাসকষ্ট অনেকেরই দেখা যায়, এটা কি পরবর্তীকালে হার্ট ডিজিজে পরিণত হতে পারে? না, শ্বাসকষ্ট শুধুমাত্র যে হার্টের জন্য হচ্ছে তা তো নয়। শ্বাসকষ্ট আবার কারণ থাকতে পারে। একটা তো হচ্ছে পেশেন্টের অ্যাজ সাচ লাং ডিজিজ আছে, যেমন এখনকার দিনে সিওপিডি খুব কমন। সিওপিডি মানে হচ্ছে এটা এজ রিলেটেড ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস, যেটা সিওপিডি আছে। তারপরে হচ্ছে অ্যালার্জিক প্রবলেম আছে। তো এই শ্বাসকষ্ট মানেই যে পেশেন্টের পরে হার্টের প্রবলেমে তা নয়। আবার এটাও ঠিক, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যাদের রিউম্যাটিক হার্ট ডিজিজ থাকে, তাদের আর্লি প্রেজেন্টেশন থাকে শ্বাসকষ্ট।
সুতরাং শ্বাসকষ্ট হলে সেটা প্রপার ইভ্যালুয়েট করা উচিত যে এটা কী কারণে হচ্ছে। যদি নর্মাল লাং ইস্যুর জন্য হয় সেটা ঠিক আছে, অ্যালার্জিক ইস্যুর জন্য হচ্ছে বা এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টরের জন্য হচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা যদি হার্ট রিলেটেড হয় তাহলে সেটা প্রপারলি ইভ্যালুয়েট করে প্রম্পটলি ট্রিটমেন্ট, আইদার মেডিকেল ম্যানেজমেন্ট অর সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেটা পসিবল, যেটা সুইটেবল পেশেন্টের জন্য সেটা করা উচিত। সার্জারির আগে কি কোনো রকম কোনো প্রিকশন নেওয়া দরকার? যেমন ধরুন ব্লাডে ডায়াবেটিস লেভেল বা কোলেস্টেরল অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে অপারেশন অ্যাকচুয়ালি হার্টের সার্জারি অনেকগুলো ভাগ নেই, কিছু হচ্ছে কনজেনাইটাল আর কিছু হচ্ছে অ্যাকোয়ার। কনজেনাইটাল মানে পেশেন্টের জন্ম থেকেই সেই রোগগুলো আছে, সেগুলোর মধ্যে আবার কিছু আছে যে উইদিন 1 মান্থ ট্রিটমেন্ট না করলে তার কোনো আর বেনিফিট আমরা পাবো না বা অপারেশন করার কোনো স্কোপ থাকবে না। আর কিছু কিছু হার্টের প্রবলেম যেগুলো জন্মগত আছে কিন্তু পেশেন্টের লেট প্রেজেন্টেশন হয় 10 ইয়ার্স 12 ইয়ার্স, সেই সময় অপারেশনের প্রতি ইভেন 20 ইয়ার্স 25 ইয়ার্স, যেমন ASD, এগুলো হচ্ছে পরে অপারেশন আছে। কিছু কিছু যেগুলো অ্যাকোয়ার্ড বলছি সেগুলো সাধারণত অ্যাকোয়ার্ডের মধ্যে রিউমাটিক হার্ট ডিজিজ আছে আর করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং যেটা আমি বলছি। তো রিউমাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট সাধারণত আর্লিয়েস্ট প্রেজেন্টেশন হয়, কিন্তু বাইপাস সার্জারি যেটা নিয়ে আজকে কথা বলছি এই পেশেন্টটাই হচ্ছে ওল্ডার এজ গ্রুপ, পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে আফটার 40 মোস্ট অফ দ্য কেসেস, কিন্তু আগে প্রেজেন্টেশন যে হয় না সেটা হচ্ছে এক্সেপশন, কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের 40 পরে প্রেজেন্টেশন হয়। এবার আফটার 40 পরে এটার রিস্ক ফ্যাক্টরই আমি বললাম যে পেশেন্টের হাইপার টেনশন, ডায়াবেটিস, হাইপার কোলেস্টেরোলেমিয়া, তো এই পেশেন্টগুলো তো এইগুলো ডিআরএইচ থাকবেই, ঠিক আছে। তো পেশেন্টকে আমি এভালুয়েট এই জন্যই করছি প্রত্যেকটা যে মেডিকেল কন্ডিশন আছে এগুলোকে অপটিমাইজ করবার জন্য। পেশেন্টের যদি হাই ব্লাড সুগার লেভেল থাকে তাকে ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করে নিতে হবে, কোলেস্টেরল লেভেল যদি হাই থাকে মেডিসিন স্টার্ট করতে হবে। আর এই পেশেন্টগুলোর প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো বললাম এগুলো তো অপটিমাইজ করতে হবে, কোনো একটা ফ্যাক্টরই কন্ট্রাইন্ডিকেটেড নয় যে পেশেন্টের অপারেশনের জন্য, কারণ অপারেশন প্রয়োজন হলে সেটা অপারেশনটা করিয়ে নেওয়ার পরেও পেশেন্টের এই ট্রিটমেন্টগুলো কন্টিনিউয়াসলি চলবে লাইফ লং। সুতরাং কোনোটাই হচ্ছে এই যে হাইপার টেনশন বা ডায়াবেটিস বা কোলেস্টেরল লেভেল হাই, এইগুলো কোনোটাই পেশেন্টের অপারেশন করা যাবে না তা নয়, কিন্তু এগুলোকে আমাকে ডায়াগনোসিসও করতে হবে, এভালুয়েটও করতে হবে, ম্যানেজও করতে হবে অপারেশনের আগে এবং পরে। যারা ধরুন ভীষণ নার্ভাস থাকে অপারেশনের আগে, তো তাদের ক্ষেত্রে সার্জারি করা কতটা কঠিন হয়? পেশেন্টের জন্য অপারেশন করতে পারিনি এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু ফেস করি, কারণ পেশেন্ট পার্টি বলছে পেশেন্ট অপারেশন করতে চাইছে না, খুব ভয় পাচ্ছে, কিন্তু যখন পেশেন্টের সাথে কথা বলেছি তাকে বুঝিয়ে বলেছি মোস্ট অফ দ্য কেসেসটা পেশেন্ট মেনে নিয়েছে, পেশেন্ট বুঝতে পেরেছে। সুতরাং বাড়ির লোকেরাই একটু পেশেন্টকে বেশি অ্যাংশাস করে দেয়, তারপরে বেশি নার্ভাস করে দেয়, কিন্তু তাদের সাথে ভালোভাবে কথা বলে তাদের পেশেন্টকে যদি কাউন্সিলিং করা হয়, পেশেন্ট আমার কাছে কোনো পেশেন্টের ওটিটি বিলে পেশেন্টকে নিতে অসুবিধা হয়েছে এমন হয়নি। বাচ্চাদের কথা আলাদা, বাচ্চাদের ক্ষেত্রে যেমন একটু ওটিতে নেবার আগে একটু সিলেক্ট করে নেওয়া হয় যাতে বাচ্চারা ছটফট না করে, কিন্তু এখনও কিন্তু এরকম ফেস করিনি। মানে কাউন্সেলিংটা জরুরি। এক্স্যাক্টলি, কাউন্সিলিং একদম প্রপার কাউন্সিলিং খুবই প্রয়োজন পেশেন্টের জন্য। অনেক ক্ষেত্রে শোনা যায়, যেমন আমার বাড়িতে আমার জেঠু রয়েছে যার হার্ট সার্জারি হয়েছিল, কিন্তু এখনও অবধি রেস্ট্রিকশনে থাকে, তেল মশলা বেশি খাওয়া যায় না। তো এক্ষেত্রে অনেকেই রয়েছে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পারে না, বয়েলড খাবার। সবার ক্ষেত্রে যে বয়েলড খাবারটা খাওয়ার প্রয়োজন নেই, নর্মাল ডায়েট নিতে হবে। তেল মশলা শুধুমাত্র হার্টের অপারেশন হয়েছে বা হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে নয়, নর্মাল লাইফ লিভিংয়ের জন্য সবার ক্ষেত্রেই তেল মশলা কম খাওয়া উচিত। তো সেক্ষেত্রে হার্টের অপারেশন হয়েছে মানে বয়েলড খাবার খেতে হবে তাই নয়, নর্মাল বাড়িতে যে খাবারটা হয় সেটা সবার জন্যই যেরকম হওয়া উচিত পেশেন্টেরও সেরকম হওয়া উচিত। সবার জন্যই খাবারটা কম তেল মশলাতে রান্না করা উচিত, প্রতিদিনের যে আমাদের ডায়েট যেটা হয়। হার্টের সমস্যার ক্ষেত্রে আপনি কি কি সচেতনতা বার্তা আমাদের অডিয়েন্সকে দেবেন? প্রথমে সবাইকে সে তার কোনো প্রবলেম থাকুক না থাকুক একটা সার্টেন এজের পর রেগুলার হেলথ চেক আপ করা উচিত। আর তারপরে যে কার্ডিয়াক সিমটমস আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে যখনই কেউ এনকাউন্টার করবে তখনই সেটাকে যে এটা না এটা অ্যাসিডিটির জন্য হচ্ছে বা এটা ব্যাক পেনের জন্য হচ্ছে সেটা না ভেবে অ্যাটলিস্ট প্রপার ইভ্যালুয়েট করে নেওয়া উচিত। হার্টের প্রবলেম হলো না আদার প্রবলেম আছে সেটা সেইভাবে ট্রিটমেন্ট হবে, কিন্তু হার্টের প্রবলেম আছে কিনা সেটা একবার ইভ্যালুয়েট করে এক্সক্লুড করে নেওয়া উচিত। তাহলে এই যে লেট প্রেজেন্টেশন, পোর আউটকাম এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। ম্যাম, আপনি যে মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।